গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। নতুন না, আমি কালকের কথা ধরেই কিছু কথা বলবো, কারণ কালকের ভিডিওটা আমি দেখলাম। আমি যা বলেছি তাতে পয়েন্টগুলো পরিষ্কার হয়নি। কালকে আমি খাওয়া নিয়ে বলেছিলাম, তো পয়েন্টগুলো পরিষ্কার হয়নি বলে আমার মনে হয়েছে যে মেইন আমার বক্তব্যটা ছিল যে সাধন মার্গে যেতে গেলে নাকি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আরও যাদের যে জিনিসগুলোকে বলা হয় যে আমিষ, সেই আমিষগুলো সেই খাওয়াগুলো একদম ছেড়ে দিতে হয়। এবং খুব একটা শুধু সেই খাওয়াগুলোই ছাড়া নয়, সেই খাওয়াগুলো ছাড়াও একদম সেই কি বলবো, একটা অন্যরকম চিন্তা ভাবনা, অন্যরকম ইয়ে নিয়ে, মানে চিন্তা ভাবনা বলতে আমি বলছি যে চিন্তা ভাবনা তো সেটাও ঠিক আছে, কিন্তু তাও একটা মানে মানে খুব আমি যেটা বুঝেছি, হতে পারে আমি ভুল বুঝেছি, বাট যেটা আমার মনে হয়েছে যে খুব সিরিয়াস থাকতে হবে, যেন একটা খুব সিরিয়াস, একটা গম্ভীর এরকম একটা ভাব নিয়ে থাকতে হবে। এবং দেখিও সেটা অনেককেই দেখি যে দুজনকে ছাড়া, দুজন না তিনজনকে ছাড়া আমি সবাইকে দেখি খুব সিরিয়াস। তিনজনের মধ্যে একজন ধীরেন্দ্র শাস্ত্রীজি, একজন সন্দীপ মাহেশ্বরী, আর একজন হচ্ছেন ওই প্রেমানন্দজি। এনারা তিনজন হচ্ছে যে অ্যাকচুয়াল যেরকম আমার যেরকম মনে হয় যে হ্যাঁ অ্যাকচুয়াল মানুষদের ওইরকম হওয়া উচিত। কারণ জীবনটা সত্যি তো, জীবনটা তো কিছুই নয়, মানে অত সিরিয়াস হবার মতন কিচ্ছু নেই যে না আমি এটা হয়ে গেছি বা এটা বলছি, সাধারণ মার্গের চলছি বলে আমি অমুক খেতে পারবো না, তমুক চলতে, আমি সিনেমা দেখতে যেতে পারবো না, আমি কারোর সঙ্গে হেসে গল্প করতে পারবো না, বা আমি কাউকে ভালোবাসতে পারবো না, বা কোনো মজা করতে পারবো না। জিনিসটা এরকম নয়, আমার মনে হয় যেটা জিনিসটা এরকম নয়। এবং এই তিনজনের যে নাম করলাম, তিনজনের হ্যাঁ তাদের ইয়ে আলাদা হতে পারে, তাদের ধারাটা আলাদা হতে পারে, কিন্তু সবাই মানে তিনজনকেই আমি দেখেছি হ্যাঁ খুব সরল। যেটা বিবেকানন্দ ছিলেন, যেটা নেতাজি ছিলেন, এরা রসিক মানুষ ছিলেন, খুব রসিক। ছোটোখাটো জিনিস নিয়ে মজা করা, মানে কোনো সিরিয়াস ব্যাপার যতক্ষণ না, মানে সেই নেতাজি সুভাষচন্দ্রের কথা আলাদা, তিনি যেহেতু একটা যুদ্ধের মধ্যে মধ্যে থাকতেন, তাও তো নিশ্চয়ই তিনি সেই মজারু ব্যাপারটা, সেই রসিকতা ব্যাপারটা, সেই সেই রসবোধটা তার মধ্যে ছিল বলেই তো তিনি ছদ্মবেশে বিভিন্ন রকম উল্টো পাল্টা সেজে পুলিশের সামনে দিয়ে পুলিশকেই ইয়ে করে দিয়ে উনি পালিয়ে যেতে পারতেন। তো সেই রসবোধটা থাকতে হবে। রসবোধই যদি হারিয়ে গেল তাহলে আর কি রইল? তাহলে আর সাধন মার্গ মানে কি? সাধন মানে কি? সাধা মানে কি? প্র্যাকটিস। কাকে পাওয়ার প্র্যাকটিস? না পরমাত্মার সঙ্গে যোগ হওয়ার প্র্যাকটিস। তো সেইখানে সিরিয়াস হবার তো কিছুই নেই, বরং যারা সাধারণ তারা সিরিয়াস থাকে। কারণ যে আমি যেটা বুঝি না, আমি যেটা একদমই বুঝি না, সেটা নিয়ে আমি সিরিয়াস হব, এটা খুব আশ্চর্য নয়। যে আমি সবসময় সিরিয়াসের ভান করব বা সিরিয়াস থাকব, তো বা মজা করার ভান করব, দুটোই হতে পারে। কিন্তু যার সেই ভেতরে ভাব চলে আসবে, বা যার ভেতরে এইগুলো, সাধন মার্গ তো অনেক কিছুর মধ্যে দিয়ে আসে, একটা ভক্তি ভাবে আসে, জ্ঞান মার্গে আসে। তো এখানে যদি নলেজই এসে যাবে, জ্ঞানের আলোকে আলোকিত হয়ে যাবে, তাহলে তো তার কাছে সবটাই মজার হয়ে যাবে। জীবনে বেঁচে থাকাটাও মজার, মৃত্যুটাও একটা মজার, এইরকম জিনিসটা দাঁড়িয়ে যাবে। তখন তার কাছে কিছুই সিরিয়াস হবে না। কিন্তু অন্যান্য যত কথা শুনি, সেই সব শুনে মনে হয় যে তারা হয়তো বলতে চাইছেন, হতে পারে আমি ভুল বুঝছি, কিন্তু তারা বলতে চাইছেন যে এই জিনিসটা খুব সাধন মার্গে চলতে গেলে এই কতগুলো নিয়ম বা নিয়মের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো ওইভাবে হচ্ছে না,
কিন্তু কতগুলো কথার মধ্যে, তাদের ভাষণের মধ্যে, তাদের ইয়ের মধ্যে কতগুলো নিয়মের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে যে এই খাওয়া চলবে না, এই করা চলবে না, ওই হওয়া চলবে না। তো আমার মনে হয় যে সাধন মার্গে বা পরমাত্মার সঙ্গে যোগ বা ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগ, কানেকশান, এই ধরনের চিন্তাধারাটা আনা বা কারুর এসে যায়, আপনা আপনি এসে যায়, আবার কারুকে আনতে হয়। যাদের আনতে হয় তাদের জন্য হচ্ছে যে কিছুটা একটু একটু আলাদা রকম, একটু অন্য কিছু দরকার, একটু ধ্যান দরকার, ভালো রকমভাবে ধ্যান তো সবাই করে, কিন্তু একদম মানে প্র্যাকটিস যেটাকে বলে, ধ্যানের প্র্যাকটিস থাকা প্রয়োজন, মেডিটেশন যেটা আর কি, সমস্ত কিছুতে ধ্যান থাকা প্রয়োজন। যারা জোর করে আনছে, যারা চাইছে যে হ্যাঁ আমরা যাব, একটা হচ্ছে আপনি আপনি এসে গেছেন এই জগতে, আপনি কোয়েশ্চেন এসছে, কোয়েশ্চেনকে আপনি খুঁজেছেন, এবং আপনি খুঁজতে খুঁজতে আপনাকে পরমাত্মা সাইন দিয়েছে বা ইউনিভার্স আপনাকে সাইন দিতে শুরু করেছে। সেই সাইনকে আপনি ধরতে পেরেছেন, আস্তে আস্তে পেরেছেন, কিন্তু আপনি ধরতে পেরেছেন। তখন কি হয়েছে ঘটনাটা, না আপনি জানছেন। আবার কেউ আছে যে না আমি কিছু জানি না, আমাকে কিছুটা হয়তো মানে বই পড়ে হোক বা প্র্যাকটিস করে হোক এটা জানতে হচ্ছে, সেটাও ঠিক, সেটাও কিছু ভুল নয়। তো আমার কথা এখানে যেটা আমি খাওয়া নিয়ে বলছিলাম, যে এই যে লিস্ট করে দেওয়া যে না কিছু খাবে না, সেই অর্থে বলতে গেলে যে আমাদের যে ইকোসিস্টেম আছে, যে ইকোসিস্টেমের জন্য আমরা হয়েছি, বা নয় আমরা হয়েছি, কারণ আমাদের প্রকৃতিতে একটা ইকোসিস্টেম চলে। যদি আমরা একদম মাছ না খাই, ধরুন মাছ খেলাম, সব মানুষ মাছ খাওয়া ছেড়ে দিল, মাংস খাওয়া ছেড়ে দিল, বা ইয়ে খাওয়া ছেড়ে দিল, তাহলে কি হবে? ওগুলো তো ভরে যাবে, ওগুলো তো ইয়ে হবে না, সেটা হবে না। যদি টিকটিকি পোকা খাওয়া ছেড়ে দেয়, বা যদি বাঘ তার অন্যান্য পশুদের খাওয়া ছেড়ে দেয়, তাহলে তো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তো আমরা ইকোসিস্টেমে রয়েছি, অতএব হ্যাঁ এটা বলতে পারেন আপনি যে আমার মনে হয় যেটা, যে আমি ওটা মানি না যে সাধন মার্গে যেতে গেলে মাছ মাংস খাওয়া চলবে না। সাধন মার্গ এমন একটা জিনিস, আমার যেটা মনে হয়, আমি যেটা ফিল করেছি, যে ওটা তো আপনি যদি এসে গেল, যেমন আমার আপনি এসছে, কারণ খুব ছোটোর থেকে আমার কোয়েশ্চেন, সেই ঘটনা, হয়তো সেই ঘটনাগুলোর জন্যই কোয়েশ্চেন এসছে, হয়তো তখন উত্তর পাইনি, অনেক পরে তার উত্তর পেয়েছি, অনেক পরে পেয়েছে, ছোটোর থেকে পেলে তো হয়েই যেত, আরও এখন তো কোথায় পৌঁছে যেতাম, কিন্তু পারিনি কেন? নাকি ধ্যান দিইনি? এই যে ধ্যান দিইনি, তো এই জিনিসগুলো বুঝতে হবে যে হ্যাঁ হতেই পারে আমার কিছু নেই, আমি হঠাৎ একটা কোথার থেকে কিছু জানতে পেরে আমার ভেতরে ইচ্ছা জেগেছে, প্রশ্ন জেগেছে যে আমি কি করে যাব এই পথে, তখন আমি একটা মেডিটেশনের মধ্যে দিয়ে বা ইয়ে করে যাচ্ছি। যেটা খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছি, আমি কালকেই বললাম যে মাছ মাংস ডিম খেলে কি হয়, বিশেষ করে মাংস খেলে কি হয় বা ডিম খেলে কি হয়, না আপনার রক্তের ইয়েটা বাড়তে থাকে, প্রেশারটা বাড়তে থাকে, আর যখন রক্তের প্রেশারটা বেড়ে যায় তখন সেখানে বডির ইয়েতে স্থিত কিছু থাকে না। কিন্তু ওটাই যদি আপনি ব্যালেন্স করে খান, ব্যালেন্স করে, অর্থাৎ আপনি বললাম কালকে যে ব্যালেন্স করে খান, কিন্তু ব্যালেন্স করে, যার জন্য দেখবেন যদি খাওয়া বন্ধই হতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা শেষের দিকে, অনেকে হয়তো প্রথম দিকে খান না কিছু না, কিন্তু শেষের দিকে যখন তাদের কেউ না একটা শরীরের অসুস্থতার জন্য ডাক্তাররা বলেন আপনাকে মুরগি স্টু খেতেই হবে, মুরগি স্টুটাই দরকার আপনার, এখন মাছ না খান বা অমুক না খান, বা ছোটো মাছের ঝোল খান, বা মাগুর মাছ খান, বা অমুক খান। এক একটা রোগই এমন থাকে যে এগুলো খেতে বলা হয়, সেটাকে ব্লাডের ইয়েটাকে ঠিক করার জন্য। আবার এমন যদি হয় যে আমি খেতে ভালোই বাসি না একদম, সেটাও আলাদা কথা, সেটাও হতে পারে যে আমি খেতে ভালোই বাসি না, কিন্তু এটা আমার মনে হয় যে এক তো ইকোসিস্টেমের জন্য খাবেই মানুষ, এটা মানুষের ধর্ম অনুযায়ী পড়ে যাচ্ছে, কারণ কি ইকোসিস্টেমটা একটা ধর্ম, একটা সিস্টেম মানে একটা ধর্ম। তো ইকোসিস্টেমে থাকাকালীন আমরা খাবই। হ্যাঁ, এবার আমি কালকেও বললাম যে
হ্যাঁ, আমি যখন পুজো করছি তখন কি হয়, তখন একটা মানসিক ব্যাপার যে মনে হয় এখন এই মাংস রান্না করবো, কারণ ওটা ইচ্ছেই করে না, ওটা তো ইচ্ছে, তাহলে যখন পুজো আচ্চাগুলো হবে তখন খেলাম না, কিন্তু তার মানে খাওয়া ছেড়েই দেব। এই এই জায়গাটায় আমি, এইটা একটা পয়েন্টে আমি যাচ্ছি যে খাওয়া ছেড়েই দেবো, কারণ আমি সাধন মার্গে যাচ্ছি। আমার মনে হয় না, আমি তো জীবনেই আছি, আমি তো শরীরে আছি, আমি তো পার্সনে আছি, তো ওইগুলোর সঙ্গে আবার প্রকৃতির একটা যোগ আছে, ইকোসিস্টেমের যোগ আছে। তো আমি যদি সেইখানে খাওয়াটা ছেড়েই দিই তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। আর একদম মানে এবার ধরুন কেউ মনে করলো যে না আর তো মাছ মাংস ডিম খাওয়া যাবে না, তাহলে এবার দুধ খেতে হবে। দুধেও তো, দুধে এখনো এমন হয়ে গেছে, এখন আর দুধও অনেকেরই দুধ হজম হয় না, দুধ থেকে অ্যালার্জি হয়, মিষ্টি থেকে অ্যালার্জি হয়, দুধ জাতীয় মিষ্টি থেকে অ্যালার্জি, তাহলে তারা কি খাবে? পনির খেতে পারবে না। ঘি, একটা এজের পরে ঘি বেশি খাওয়া যায় না, অম্বল হয়ে যায়। বিশেষ করে মেয়েদের মেনোপজের ব্যাপার থাকে, সেখানে তো প্রচুর অম্বল, গ্যাস, হেন তেন, এগুলো ওরা জানে না, এগুলো ওরা পাত্তা দেয় না, কিন্তু হয় হয়। তো তখন খাওয়া বন্ধ হয়ে যায়, বা বন্ধ করেও দিতে বলে ডাক্তার, যে কোনো রকম অম্বল যাতে বেশি হয় সেই রকম জিনিস খাবেন না, তাতে অন্য রকম রিয়াকশান, অ্যানিমিক টেন্ডেন্সি চলে আসতে পারে, এরকম অনেক কিছু, একটার সঙ্গে একটা অনেক কিছু লিঙ্ক থাকে। কিন্তু তা বলে খাবোই না, কি না আমি সাধন মার্গে যাচ্ছি বলে, এইটা আমি কোথাও, আমার কোথাও পোষায় না, বা আমি কোথাও মানতে পারি না। আর হ্যাঁ, এই সবাই মোটামুটি যারা সাধন মার্গে আছে তারা সবাই এই কথা বলে, কেউ বলে না যে হ্যাঁ খাওয়া উচিত বা কিছু, খাওয়া উচিত বলে কোনো কথাও হয় না, খাওয়া উচিত বা না উচিত, কিন্তু তারা বলেন যে খাওয়া উচিত নয়, তারা একদম প্রিসাইজলি কথাটা বলেন যে খাওয়া উচিত নয়, ছেড়ে দিন আপনারা, এরকম বলেন। আমি বলবো, আমার যদি হয় আমি বলবো না, প্রিসাইজলি আমি বলা উচিত, বলা যায়ই না, কারণ কোনো নিয়মই নেই, সমস্ত নিয়ম আমরা বানিয়েছি যে এটা করলে ওই হয় ওটা, আমি প্রথম থেকেই তাই নিয়মের এই কনসেপ্টের কথা বলে আসছি। কনসেপ্ট এমন একটা জিনিস যে আমরা ধরে নিয়েছি ওটা খেলে, ওটা খেললে, এটা করলে ওটা খেতে বা হবে না, আমি পুজো করব তাই আমি এই খাবো না, আমি সাধন মার্গে যাব, আমি মেডিটেশন করব তার জন্য আমার অমুক খাওয়া চলবে না, তমুক খাওয়া চলবে না। এইগুলো আমার মনে হয় যে এটা একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটার মধ্যে যতটা পারা যায় রিয়েলিটি বা পরমাত্মার সঙ্গে যদি কানেকশন করাতে হয়, মানে করতে হয় বা যদি থাকতে হয়, তাহলে যতটা পারা যায় কনসেপ্ট ছাড়তে হবে। এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, এই পুজো সেই পুজো, অমুক পুজো, কোনো পুজো করারও দরকার নেই, তুমি শুধু নিজেকে দেখো, নিজেকে দেখো, নিজেকে দেখার মধ্যে মাছ মাংস খাওয়ার কোনো বিচার থাকতে পারে বলে, সিস্টেম বা থাকতে পারে বলে আমার মনে হয় না। নিজেকে দেখা, আমি আমাকে দেখছি, আমি কে, আমি সেটা জানার চেষ্টা করছি, আমি কে, যেদিন আমি ছিলাম না তখন আমি কি ছিলাম, মায়ের পেটে আসার আগে আমি কি ছিলাম, ওই 21 দিন আমার নাম নিয়ে আমি এলাম না কেন, বা মানে আমি এরপরেও ঠিক আছে হয়ে গেলাম, তারপরে আমি যা যা করছি, আমার তো হয়তো আমার হবার ছিল এই একটা, একটা থাকে না, এক ধরুন কেউ ধরুন সায়েন্স নিয়ে পড়ছে, এবার তার খুব ইচ্ছা ছিল লেখক বা লেখিকা হওয়ার, বা ফুটবলার হওয়ার, বা ওই ক্রিকেটার হওয়ার, কিন্তু তার কোনো একটা চাপে, পারিপার্শ্বিক চাপে তাকে সায়েন্স নিয়ে পড়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার বা ওই ধরনের কিছু হতে হয়েছে। এবার সে আর, তার আর একটা সময় তো তার অ্যানোয়িং লাগবে ব্যাপারটা, তার আর ভাল লাগবে না, তার মানে কি, তার মানে তো সে নিজের ইচ্ছে মতো করতে পারলো না ব্যাপারটা। তো সেই রকম আমার মনে হয়, এটা এটা একদম আমার ব্যক্তিগত মনে হয়। আপনাদের যদি, আপনাদের মানে আমি ওটাই বলছি, কোনো নিয়মই নেই, নিয়ম নেই, কালকে সেটা আমি বলেছি, তার যদি নিয়মই থাকতো তাহলে একজন যিনি ওখানে শিবের পুরোহিত, ওই বেনারসের মতো জায়গায়, 80 ঘাটের মতো জায়গায়, সেইখানে সে কি জানে না যে কি করতে হয় কি করতে নেই? তার মানে সে অ্যাকচুয়াল পুরোহিত, তার মানে সে জানে এখানে নিয়মের কোনো ব্যাপার নেই। এবার আমি তো বারবার বলছি, যেদিন যখন আমি যদি একটা পুরোহিত হই, আমি খাবো না, কারণ না খেলে আমার গ্যাস, অম্বল, নানান রকম শরীরের নানান রকম বিপত্তি আসবে, যে বিপত্তিটা আমার ব্রেনকে পরিচালনা করবে, এবং তখন আমার রাগ, বিরক্তি, হেন তেন এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আজকে রাগ, বিরক্তি, হেন তেন ঘটনার জন্যই তো আবার এত সব ঘটছে। আমি বলছি বেশি খাওয়াও উচিত না, একদম না খাওয়াও উচিত না, ব্যালেন্স করে খাও।
আবার একটা জিনিস দেখেছি যে যারা নিরামিষ খায় বা যে কোনো সেটা নিরামিষ, অনেকে আছে, সবাই না কিন্তু অনেকে আছে যারা নিরামিষ খায়, তারা এমন একটা ভান দেখায় যে আমিষ খাওয়াটা যেন পাপ হয়ে যাচ্ছে, এবং বলেও তারা। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, এই যে ধরুন ধান হচ্ছে, গম হচ্ছে, তারা তো ধান গম নিশ্চয়ই খাচ্ছে, রুটি খাচ্ছে, ভাত খাচ্ছে, রাইস খাচ্ছে, বা অন্যান্য কিছু খাচ্ছে, দুধ খাচ্ছে, পনির খাচ্ছে, ওই খাচ্ছে, সেই করছে। তো এই যে আমি ধানের কথা ধরে নিলাম, ধান বা গম যে গাছগুলো হচ্ছে, এই গাছগুলো কোথায় হচ্ছে? মাটিতে হচ্ছে। কোন মাটিতে হচ্ছে? না, যেই মাটিতে সার আছে। সারটা কি? সারটা যে প্রথম, যদি আপনি আরও পিছনে যান একদম, যে ফসিল যে কার্বন পাওয়া গেছিল, কার্বনটা কি করে ফসিল জমে হয়, অর্থাৎ বহু প্রাণী বহু বছর ধরে ওখানে মরে পড়ে আছে, পড়ে থাকতে 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 সেটা ফসিল, সেইটা কার্বনে হয়ে যায়, ওটা উর্বর হয় মাটির জন্য। তাহলে ওই তার উপরেই কিন্তু চাষ হয়, গাছ বেরোয়, যে গাছ খুব ভালো ফল দেয়, খুব হয়, সেখানে এই যে সারটা দেওয়া আছে, সারটা কি না, পিওর যে মাটিটা, আমি কেমিক্যাল ছাড়া বলছি, পিওর যে মাটিটা, সেই মাটিটা কি? সেই মাটিটা হচ্ছে ফসিল। কখন হয় না? যখন কোনো জন্তু জানোয়ার, ইভিন আমাদের বিষ্ঠা, আরেকটা জিনিস না, এটাকে বলে নি, ইভিন আমাদের বিষ্ঠা, এগুলো জমে 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 যে কার্বন তৈরি হয়, যে ফসিলের উপরে করে, সেটাই হচ্ছে উর্বর মাটি। তাহলে সেই উর্বর মাটিতে যদি ধান চাষ হচ্ছে, আর তুমি সেই ধান খেয়ে বলছো আমি নিরামিষ খাচ্ছি, সেই গম খেয়ে বলছো আমি নিরামিষ খাচ্ছি, তো আমার মনে হয় না এটা ঠিক। কারণ এই যুক্তিটা আমার ঠিক লাগে না। আমি জানি না, যার ঠিক লাগে সে খাবে না বা কিছু করবে না, আমার এই যুক্তিটা ঠিক লাগে না। কারণ ফসিলস না হলে বা না, কার্বন, মাটির সঙ্গে কার্বন মিশ্রিত না থাকলে মাটি উর্বরই হবে না। আর মাটি যদি ফসিলস না মেশানো থাকলে, গাছের পাতাই হোক সেটা, আবার গাছের পাতাও তো মাটির থেকে হয়েছে, এবার গাছের পাতায় তো না পোকা, ধরে নিন ওখানে কেঁচো আছে, কেঁচো না থাকলে মাটি উর্বর হবে না। মাটির বিভিন্ন ওয়ার্ম আছে, সেগুলো না থাকলে তো, ওয়ার্ম মানে কি? ওগুলো তো প্রাণী, ওগুলোও তো মরছে। যখন হাল চষা হচ্ছে তখন তো ওই কেঁচো, মাটি, হেন তেন, যা মাটির মধ্যে যে মাটির পোকা রয়েছে সেগুলো তো মরছে, সেগুলো তো প্রাণী, তাহলে তো সেগুলো হত্যা হচ্ছে। সেইটা হিসাবে আমি ধরি যে প্রাণী হত্যা করে খাওয়া বা ইত্যাদি, ওটা তো একটা সিস্টেম, ওটা হয়ে আসছে। আদি যখন একদম আর্লি এজে মানুষ কি খেত, তখন মানুষ দুধ, অমুক তসুক, হেন তেন এইসব জানতো না, খেত। তখন মানুষ তো মাংস দিয়ে খেত, নিজেদের খেত, তখন মানুষকেই খেত, তখন মানুষই মানুষকে খেত। তারপরে যখন ব্রেনটা ডেভেলপ, আস্তে আস্তে ব্রেন ডেভেলপ করলো, তখন ওরা জানলো ও না, আমাদের এটা খেতে, তখন ফিলিংসগুলো এলো, আস্তে আস্তে ফিলিংস কাজ করলো, তখন আপন ভাবতে শুরু করলো যে না, ওর সঙ্গে এতদিন কথা বলেছি, এই করেছি, মিশেছি, বা বাচ্চা দেখছি, বাচ্চাটা বড় হচ্ছে চোখের সামনে, আবার একেই মেরে খাবো, এটা ব্রেন ডেভেলপ করতে করতে আস্তে আস্তে ওরা শিখলো। তার আগে তো মানুষ এই খেত। তাহলে মূল যে অরিজিনটা কি বলছে? অরিজিন তো ওখানেই, যে হ্যাঁ মাছ মাংস খেয়েই এসছে তারা। তাহলে আমাদের অরিজিনটাই যদি মাছ মাংস খেয়ে এসছে, এবার আমি উপর থেকে যদি বলি যে না, মাছ মাংস খাওয়াটা একটা এটার সঙ্গে সাধন মার্গের অমুক তসুক, হেন তেন, তো সেটা তো সেটা তো একটা, আমার মনে হয় এটাও একটা হিপোক্রেসি। হ্যাঁ, আবার আমি যদি পুজো করছি, সেই পুজোর সময়টা এটা আমার মন, এটা আমার একদম মাইন্ড। কারণ আপনারা যদি শিব পুরাণ পড়েন, শিব পুরাণে দেখবেন একজন ভক্ত মহাদেবকে তার কিচ্ছু ছিল না, সে অত্যন্ত গরিব ছিল, থাকার জায়গা ছিল না, খাওয়ার তো ছিলই না, সে যেমন বনের পশু মেরে খেত, সেই পশু খাওয়ার আগে সে মহাদেবের ইয়েতে প্রসাদ হিসাবে চড়িয়ে যেত। তো এটা শিবপুরাণে আছে। তারপরে একজন এরকম দেখলো, তারপরে আলাদা ঘটনা, ঘটনাটা এইভাবে এগোচ্ছে। তো সেইখানে শিবপুরাণে আছে, ও মাংস প্রসাদ দিয়েছে, কারণ ওর কাছে কিছু ছিল না, ও নিজেও মাংস মেরেই খেত, এবং সেটাও খাওয়ার আগেও প্রসাদ হিসাবে দিত।
খাওয়ার আগেও প্রসাদ হিসাবে দিয়ে তারপরেও খেত। তো কোথাও এরকম বলা নেই। আর সেরকমভাবে ঈশ্বর কোনো সেইভাবে নেই বলেও কেউ বলেনি যে না আমার পুজো করতে গেলে তোমাকে নিরামিষ খেতে হবে। এগুলো সব মানুষের তৈরি, একদমই মানুষের তৈরি, মানুষের মন থেকে বেরিয়েছে। মানুষ আইডিয়া বানিয়েছে, আইডিয়া নিয়ে এসছে। যেমন আইডিয়া বানিয়ে লাইটও জ্বালিয়েছে, যেমন আইডিয়া বানিয়ে H2 বলেছে, H2 হচ্ছে জল, জলের মধ্যে H2 আছে, দুটো হাইড্রোজেন একটা কার্বন আছে। ঠিক এইগুলোও মানুষের আইডিয়া। যেমন ওই আইডিয়াটাও আইডিয়া, তাই বেরিয়েছে। আবার এইগুলোও আইডিয়া যে এগুলো খেতে নেই, এই পুজো করতে হয়, এই পুজোতে অমুক লাগে, সেই পুজোতে তমুক লাগে, ওই পুজোতে এই করতে হয়, ওই পুজোতে গঙ্গা জল দিতে হয়, গঙ্গা জল অমুক হেন তেন। তখন তো গঙ্গাই ছিল, যখন আর্লিয়ে যে নদী ছিল, এবার সেই নদীর নামও ছিল না, ওরা নামও জানতো না কোন নাম বা কি, ওরা ওই জল ইউজ করতো। এই যে আপনি জলটা খাচ্ছেন, দেখুন জলটা আপনি খাচ্ছেন, জলটা তো ডাইরেক্ট এই যে গঙ্গার থেকে যে জলটা আসছে, জলটা কিন্তু ডাইরেক্ট কেউ খাচ্ছে না, জলটা ফিল্টার হচ্ছে তবে আমরা খাচ্ছি। এবার ফিল্টার হবার তো কত রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যাচ্ছে। তো আমার মতে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলবো না, আমার ব্যক্তিগত একটা যে না, এটা পুজো করার সঙ্গে খাওয়া দাওয়ার কোনো নেই। খাওয়া দাওয়াটা, হ্যাঁ খাওয়া দাওয়া ব্যালেন্স, সেটা তুমি পুজো করো আর পুজো না করো, তুমি পরমাত্মার সঙ্গে সাধন মার্গে যাওয়া আসা করো বা না করো, তোমাকে ব্যালেন্স করতেই হবে খাওয়ার, নাহলে তোমার শরীর ঠিক থাকবে না। কারণ আমাদের শরীরের সিস্টেমটাই ওরকম যে আমরা এক নাগাড়ে যদি খুব বেশি খেয়ে নিই তো আমরা বেশি দিন ভালো থাকবো না, সুস্থ থাকবো না। সুস্থ যদি আপনাকে থাকতে হয় তাহলে আপনাকে খাওয়া কন্ট্রোল করতে হবে, খাওয়া টাইমে খেতে হবে, একটা টাইমের মধ্যেই খাওয়াটা খেতে হবে, এবং খুব মিনিমাম ইয়েতে খেতে হবে। একসঙ্গে অনেক খাওয়াও চলবে না। আর ধরুন উল্টোপাল্টা যেগুলো, হ্যাঁ অমুক তসুক বাইরের খাবার, যেগুলো অনেক কিছু খাওয়া পাওয়া যায়, সেগুলো হট করে অনেকগুলো খেয়ে নিলাম, সেগুলোও হয় না। ঘরে কি হয়, আমরা ঘরে কি সবসময় বিয়েবাড়ির মতন রান্না করে খাই না। যদি কোনো দিন খাই তাহলে আমরা পরের দিন একদম স্টপ করে দিই। আর খাওয়াকে কন্ট্রোল করতে হবে, যে আমার নিয়ম হয়ে গেছে 4 বেলা আমাকে খেতে হবে, মানে 4 বেলাই খেতে হবে, এই খেতে হবে। এদিকে আমার পেট হয়তো আর নিচ্ছে না, বা একটা এজ পর্যন্ত আমি খেয়ে এসেছি, তারপরে দেখছি না আমার আর পেট নেই। ওই খাওয়ার জন্যই কিন্তু অনেকগুলো রোগ তৈরি হয়ে যাচ্ছে। কারণ খাওয়াটা আমরা একটা হচ্ছে খাওয়া অভ্যাস, সে হ্যাবিটেটে এনে নিয়েছি, এবার সেই হ্যাবিটেটটাকে কন্ট্রোল করতে পারছি না, যার জন্য আমার একটা এজে এসে হয়তো ওই খাবারটা ওভার হয়ে যাচ্ছে। তো এই রকম সব জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। খাওয়া নিরামিষ বা আমিষ বা অমুক, এগুলো সবই কনসেপ্ট, এগুলো বলে কিছু হয় না। তুমি যখন যেটা জুটবে, যখন যেটা তোমার মনে হবে সে, কিন্তু ব্যালেন্সটা তোমার হাতে, ব্যালেন্সটা তোমাকে রাখতে হবে। আমি খেয়েই যাবো সেটা হবে না, একটা ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। আজ যদি আমি বেশি খাই, আজ যদি খুব তেল মশলা খাই, একদম 2 দিন অফ করে দাও। তুমি পেঁপে সেদ্ধ খাও, পেপটিক তোমার টক্সিনটাকে অনেকটা মিনিমাইজ করবে। তো এইগুলো যদি জেনে নিই তাহলে কিন্তু আমার সেই ক্ষেত্রে ওই অনেক খেয়েই যাব আর এত ভুঁড়ি হয়ে যাবে। যেই আমার একটু ভুঁড়ি হতে শুরু করলো, কারণ ওটা খাওয়া মানেই হচ্ছে, খুব বেশি পরিমাণে খাওয়া মানেই হচ্ছে কোনো না কোনো লিভার কতটা, স্টমাক কতটা নিতে পারবে, এবং লিভার কতটা, আমার ক্যাপাবিলিটি কতটা লিভারের, সেইগুলো জেনে নিয়ে তবে আমাকে খেতে হবে। অনেকে মনে করেন ডায়েট করা মানেই হচ্ছে খাওয়া বন্ধ বা অমুক জিনিস খাওয়া, সেটার কোনো মানে নেই। ডায়েট করা মানেই যে এইটা পার্টিকুলারলি ওটা খেতে হয়, আর পার্টিকুলারলি ওটা খেতে নেই, তা কোনো নয়, সেটা কোনো ম্যাটারই করে না। আপনি ব্যালেন্সে যখনই খান, আপনি ব্যালেন্সে খান। আর যদি বেশি খাচ্ছেন, 2 দিন আপনি খাবেনই না, সেরকম কিছু খাবেন না। মুড়ি হালকা, একদম খই মুড়ি এই ধরনের হালকা জিনিস খেতে হবে। দুধে অ্যালার্জি, দুধ ছাড়তে হবে, পনির ছাড়তে হবে, রসগোল্লা ছাড়তে হবে। কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখি মানুষ এত লোভে পড়ে যায়,
এত হ্যাবিটেট হয়ে যায় যে ওগুলো ছাড়তেই পারে না, খেয়েই যায়। এবার খেয়ে গেলে তো রোগ তো ধরবেই। এবার একটা রোগ থেকে আরেকটা রোগ, একটা রোগ থেকে আরেকটা রোগ, এরকম। মেয়েদের ওই জন্য দেখবেন মেয়েরা ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভোগে, মেয়েরা বেশি বকে, মেয়েরা বেশি ভোগে। মেয়েদের কুটিলতা বা জটিলতা খুব বেশি, কারণ না ওরা ওদের ওই ওই যে সিস্টেম, ওদের যে অ্যাবডোমিনাল সিস্টেম, সেই সিস্টেমটা খুব কমপ্লিকেটেড। মহিলাদের অ্যাবডোমিনাল সিস্টেম অত্যন্ত কমপ্লিকেটেড, কারণ একটা বাচ্চা ধারণের ক্ষমতা রাখে তারা, সেই সিস্টেমে হয়, একটা সিস্টেমে হয়, সেই সিস্টেমটা খুব কমপ্লিকেটেড। সেই জন্য তারা যদি এবার খাবারের নিয়ম না করে, তারা যদি ঠিক মতো মেনটেন না করে চলাফেরা, হেন তেন, সময়কে ধ্যান না দেয়, বা এক সময় খুব বাইরের খাবার খুব বেশি খায়, তো এই সব অ্যালকোহল খুব বেশি নেয়, তো এই সব কারণগুলো ওদের একটা এজে 30-এর পরে, আফটার 30, আপনারা সবাই জানেন, সবাই তো বায়োলজি পড়েছেন, সবাই জানেন যে আফটার 30 এটা রক্তের জোর কমতে থাকে। বড় জোর এখন কি হবে, আগে বলতো 30, এখন হয়তো 35 হবে। আফটার 35 আপনার রক্তের জোর এমনিই কমতে থাকবে, নতুন কিছু আর তৈরি হবে না। তখন কি হবে, এবার আপনার কিছু ওভার হয়ে গেলে সেটা রিয়াক্ট হবেই, এটা তো নিউটন ল, এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল রিয়াকশন। তো ওইটা এই অপোজিট রিয়াকশন, তো অপোজিট বা ইকুয়াল রিয়াকশন একই হয়, তো রিয়াকশান হবেই। তো মেয়েদের ওই জন্য অনেক সাবধানে থাকতে হয়। মেয়েদের পিরিয়ডের উপর অনেক কিছু নির্ভর করে, যেগুলো সমাজ পাত্তাই দেয় না। মেয়েটা তো ছাড়ুন, মেয়ের মা, মেয়ের ঠাকুমা, মেয়ের দিদিমা, মেয়ের শাশুড়ি, মেয়ের যা, মেয়ের ননদ, মানে তারাও মহিলা, তারা নিজেদেরটাও জানে না, আর ও যে আরেকজন কারুরই জানে না বা জানায় না এটা। কিন্তু মেয়েদের হচ্ছে কেন এত বকে মেয়েরা, কেন এত মেয়েদের ব্রেনটা এত কমপ্লিকেটেড কেন? কারণ ওদের ভেতরটাই, পেটটা, যেটা আমি সব থেকে কাল না কবে ইয়েতে বললাম, পেটটা খুব কমপ্লিকেটেড। পেটই হচ্ছে সূর্য, পেটই চালাচ্ছে। তো পেট চালাচ্ছে মানে পেটটা মেন, তারপরে পেট এবার যেভাবে ইয়ে করে, একদিকে বিষ্ঠা করে, একদিকে ব্লাডে নিয়ে যাবার সাহায্য করে, তারপর ব্রেনে যা পাঠাচ্ছে। তারপরে এই বিষ্ঠা বলতে আমার এই মাথায় আসছে বলে আমি এই কথাটা বলে নিচ্ছি। এই যে পুজোর সময়, এই যে পুজো করেন যারা, ভীষণ একদম শ্রদ্ধা ভক্তি, উপোস তাপস, হেন তেন, আপনার মধ্যেই তো বিষ্ঠাটা রয়েছে। সেটার কথা ভেবেছেন একবারও? যে আপনি এই যে ধরুন আপনি পটি গেলেন, পটিতে যেটা বেরোলো, তার মানে সব শেষ হয়ে গেল তা না। আবার আপনি জল খেলেন বা খাবার খেলেন, সঙ্গে বিষটা তৈরি হয়ে, ওটা কিন্তু টাইম লাগে না। যে আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে খাচ্ছি, কাল পটি যাচ্ছি, তার মানে কাল তখনই পটিটা হচ্ছে, তা না। পটিটা একটু করে জমছে। যেমন ইউরিনটা একটু ব্লাডারে একটু ড্রপ করে জমে, যখন ব্লাডারটা ফুল হয়ে যায় তখন গিয়ে ইউরিন পায়, ঠিক সেরকম পটিটার ব্যাপারেও তাই। মলটা একটু, তার মল তো আপনার ভেতরেই রয়েছে, ওই মলটা আপনার শরীরেই রয়েছে, ওইটা নিয়ে আপনি বলছেন আমি উপোস থাকছি, আমার এই কি বলে ওটাকে, এই ছোঁবো না, ওই নাড়বো না, ওটা করতে হয়, সেটা করতে হয়, অমুক মাটি, তমুক ফল, তমুক উপোস, ততদিন উপোস। এটা যদি আপনি বলেন যে না আমার ইচ্ছে নেই, আমি জানি আমার মধ্যে পটি রয়েছে, ওই রয়েছে, সেই রয়েছে, কিন্তু তবু আমার ব্রেন আমাকে সাথ দিচ্ছে না যে না আমি খাবো বা কিছু করব। যেটা আমি বললাম যে আমিও শিবরাত্রি যখন করি আমিও উপোস থাকি, ওরকম আমি কিছু খেতেই পারি, কিন্তু ওটা তো হচ্ছে ইচ্ছেই হয় না, খাবারটা খেতে ইচ্ছেই হয় না, তখন জাগেই না যে খাবার মানে ইচ্ছেও হয় না, একদমই মাথা থেকে খাবার দাবারগুলো বেরিয়ে যায়। ওটা না, জানি না, আপনাদের হলে আপনারাও বুঝবেন। তো সেটা একটা আলাদা ব্যাপার। আমি বলছি না কাউকে জোর করে খেতে হবে, আমি বলছি কথাটাকে প্লেস করা এবং ছড়ানো, প্রচার করা যে না নিরামিষ খেতে হয়, বা নিরামিষ না খেলে বা না থাকলে সাধন মার্গে যাওয়া যায় না, বা পরমাত্মাকে ছোঁয়া যায় না, বা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হওয়া যায় না। আমি বলছি এই কথাগুলো হচ্ছে কনসেপ্ট। আপনার মধ্যেই তো বিষ্ঠা রয়েছে। আপনি যেই বাথরুমে গেলেন, সকালবেলা পটি করলেন, পটি করে এসে একটু চা জল খেলেন বা জল খাবার খেলেন, অমনি সঙ্গে আবার পটি ভরতে শুরু করলো।
এবার আপনি ভাবছেন যে আমি খাবো না, ততক্ষণ হচ্ছে পুজো করে না। আপনি জল বা চা কিছু তো খাচ্ছেন, 2টোর সময় গিয়ে যে আপনি পুজোটা করছেন, আপনার ভেতরে ততক্ষণে পটি এসে গেছে অনেকটা। তারপরে 24 ঘন্টা পরে গিয়ে আবার আপনার সকালবেলায় একটা টাইমে, ওটাও আবার প্রতিবর্ত ক্রিয়া, যেটা প্র্যাকটিস, যেটা যতবার আপনি করবেন, খাবার সময় আপনি যদি দেখবেন, আপনারা যদি দুটোই লাঞ্চ করেন, তো প্রত্যেক দিন 2টোর সময় আপনার খিদে পাবে। আমরা যারা স্কুলে গেছি, আমরা যেহেতু 10টা সাড়ে 10টায় খেয়েছি, এখনও এরকম একটা অভ্যেস আছে 10টা সাড়ে 10টার আগে খিদেই পায় না, কারণ আমাদের অভ্যাস যে 10টা সাড়ে 10টায় খেয়েছি। এবার এটাই না যে ওটাই খেতে হবে, কিন্তু 10টা সাড়ে 10টায় মোটামুটি একটা খিদে পায়। আবার কখনো কখনো খিদেটা মরে যায়, আবার একবারে পায়, এখন অন্যরকম হয়ে গেছে বলে। কিন্তু ওটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, যে ওটা আপনি যদি রোজ 2টোয় খান, তো আপনার রোজ 2টোর সময় খিদে পাবে। আপনি যদি রোজ রাত্রি 9টায় খান, তাহলে ওই সময় আপনার একটা বড় বেশ খিদে পাবে। কিন্তু যদি আপনি 11টায় খান, তো আপনার 11টায় খিদে পাবে। এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তো এটাও হচ্ছে হ্যাবিট, এটাও হচ্ছে ব্রেনের সিস্টেম। ব্রেনকে আপনি যেমন দেখিয়েছেন, ছোটবেলা থেকে আপনার ব্রেন যেরকম কাজ করে এসছে সেটাকেই সত্যি মানছে, সেটাকেই ট্রুথ মানছে, এবং সেই মতোই সে কাজ করতে চাইছে। সে তার অন্যথা করতে চাইছে না, সে রিস্ক নিতে চাইছে না, সে কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছে না, যা ধরবেন আপনারা। তো আমার বলার বক্তব্য হলো যে সাধন মার্গে যেতে গেলে যে নিরামিষভোজী হতে হবে তার কোনো মানে নেই। নিরামিষটা থাকা, কিছু নিরামিষ খাওয়া, বেশি আমিষ না খাওয়া, এটা উচিত। আরেকটা হচ্ছে কখনো কখনো নিজেকে নিরামিষ খাবার মধ্যে রাখতে হয়, তাহলে কি শরীরের ব্যালেন্স আপনার ঠিক থাকলে আপনার মাথার ব্যালেন্স ঠিক থাকবে, এবং আপনার চারিদিকে সব কিছুই ঠিক থাকবে। এটা আমার বলার উদ্দেশ্য ছিল, এবং এই পয়েন্টটাই আমি বললাম। আর যেটা বললাম যে বিষটা আপনারা ভাবছেন যে আপনারা উপোস করে রয়েছেন, কিছু নেই, যে এই যে পুরোহিত, যে ধরুন যে দুর্গাপুজোর সময় তারা খায় না, করে না, কিছু তো খায়, জল খাচ্ছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কিছু তো খাচ্ছে। ওই কিছু জল খেলেও ওই পটির ইয়েটা আসবে, জলের মধ্যে থেকেও বর্জ্য পদার্থটা বেরোবে, আর ভালোটা ব্লাড হয়ে যাবে। তো সেইটাও দেখতে হবে যে পটি তো আমার ভেতরেই রয়েছে। এখন আমি কি আমি নিজেই পটি নিয়েই ঘুরছি। আর আপনি যে যতই উপরে সাজুন, যতই মেকআপ করে নিন, যতই কানে দুল পড়ুন, মেয়েদের সাজুন, বা ছেলেরাও আজকাল সাজে, আজকাল ছেলেরাও পার্লারে যায়, কী সব করে, হোয়াট এভার, তো যত, বা প্যান্ট শার্ট, বা বিশাল দামি ঘড়ি তো আপনি হাতে পড়েছেন, ভেতরে কিন্তু আপনার পটি। এটা মাথায় রাখলে না, অ্যাকচুয়ালিটিটা, একদম অরিজিনালটা, নিজের যে অরিজিনালিটিটা রেখে পথ চলা যায়। এটাই আমার বলার উদ্দেশ্য। আর এইটা খুব দরকার, সবার সঙ্গে মিলেমিশে থাকা, হেসে খেলে থাকা, হাই হ্যালো বলুন, সবাইকে ভালোবাসুন, কারুর প্রতি রাগ, হিংসা, অমুক তসুক করে বিষিয়ে দেবেন না। আপনিও নিজে বেসাবেন, এবং আপনার থেকে যে ভাইব বেরোবে, সেই ভাইবে আপনি যে ভাইব পাইবেন, সেগুলো সে বিষের ভাইবই পাবেন। আপনি যত মন থেকে সুন্দর স্বচ্ছ থাকবেন, আপনার ভাইবও আসবে সুন্দর স্বচ্ছ। এটাই আমার বলার উদ্দেশ্য। আজকে আমি যাই, আপনারা ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন, চললাম, টাটা।